গোধূলির আকাশে তখন রক্তিম আভা ফুটে উঠেছে। গোধূলির সেই মায়াবী রোদে চারদিক ঝলমল করছে, যেন প্রকৃতি নিজেই আজ তেজস্বিনীকে বরণ করে নিতে সেজেছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট সিমসাম এক নদ, যার কুল কুল শব্দে এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে। আর্য নদের কিনারায় সবুজ ঘাসের উপর বসেছিল। অনেকক্ষণ অপেক্ষার পর তার মনের মধ্যে সংশয় দানা বাঁধছিল, তেজস্বী কি আসবে? গতকালের সেই হাতে লেখা চিরকুটটা সে কি আদৌ গুরুত্ব দিয়েছে? কিন্তু আর্যর প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিছনে শুকনো পাতার মচমচে শব্দ হলো। আর্য দ্রুত পিছনে ফিরতে দেখল তেজস্বী দাঁড়িয়ে, পরনে এক স্নিগ্ধ শাড়ি, তাতে তাকে কোনো অপার্থিব রূপসীর মতো লাগছে। আর্যর ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে তেজস্বীর সামনে গিয়ে বলল, জানতাম আপনি আসবেন। তেজস্বী ব্রুকুসকে প্রশ্ন করল, কিভাবে জানলেন? আমি তো নাও আসতে পারতাম। আমার মন বলছিল আমার তেজস্বিনী আমায় নিরাশ করবে না। আর্যর কণ্ঠে এক গভীর বিশ্বাস। তেজস্বী কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে গিয়ে সবুজ ঘাসের উপর বসল, পাশে খুলে রাখলো নিজের জুতো জোড়া। আর্যও তার পাশে বসল, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। তেজস্বী এক দৃষ্টিতে বহমান জলের দিকে তাকিয়ে আছে, আর আর্য তাকিয়ে আছে তেজস্বীর শান্ত মুখের দিকে। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আর্য নরম স্বরে জিজ্ঞেস করল, আপনার এমন নিরিবিলি জায়গা খুব পছন্দ, তাই না? ভীষণ। আর্য হঠাৎ গলা খাঁকড়ি দিয়ে খুব নিচু অথচ মিষ্টি স্বরে গিয়ে উঠল, শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। গানের রেশ কাটতে না কাটতে আর্য তেজস্বীর চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, বিয়েটা কবে করছেন আমাকে? তেজস্বী বিরক্ত হয়ে বলল, এক কথা বারবার কেন বলেন আপনি? আর্য দমে গেল না, কিছুক্ষণ চুপ থেকে উদাস মনে বলল, কেন, আমাকে কি আপনার পছন্দ না? তেজস্বী শান্ত গলায় উত্তর দিল, ব্যাপারটা সেরকম নয়। আসলে আমি আর বিয়ে নিয়ে ভাবছি না। আর আপনার এই ছোট মানুষই পাগলামি দিয়ে যদি মনে করেন আমাকে কনভিন্স করবেন, তবে আপনি ভুল করছেন। আর্য এবার বেশ সোজা হয়ে বসল, তার চোখে এক রোখা জেদ। তাহলে কি করলে আপনার মন পাবো? আপনার জন্য কি করতে পারি আমি? তেজস্বী আচমকা আর্যর চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, খুন করতে পারবেন? তেজস্বীর মুখ থেকে এমন অভাবনীয় কথা শুনে আর্যর শরীরের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তেজস্বী তার অবস্থা দেখে ম্লান হেসে বলল, আরে মজা করলাম, সিরিয়াস নেওয়ার মতো কিছু হয়নি। আর্য বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, উফ, আমি তো আপনার কথা শুনে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম আপনার মন পেতে বুঝি আমাকে জল্লাদ হতে হবে। তেজস্বী আবার জলের দিকে তাকাতেই আর্য আলতো করে তার হাতের খুব কাছে নিজের হাতটা রাখল, কিন্তু ছুঁলো না। সে ফিসফিস করে বলল, জানেন তেজস্বিনী, খুনের কথা জানি না, তবে আপনার ওই শান্ত চোখের দিকে তাকিয়ে আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারি। মানুষ বলে ভালোবাসা অন্ধ, কিন্তু আমার ভালোবাসা খুব সচেতন। আমি আপনার অতীত বদলাতে পারবো না, কিন্তু আপনার বর্তমানটাকে এতটাই সুন্দর করে দেব যে অতীত আপনাকে ছোঁয়ার সাহস পাবে না। তেজস্বী মুখ ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখল আর্যর চোখে নক্ষত্রের মতো এক স্নিগ্ধ জ্যোতি। আর্য আবার হাসল, নদের এই বাতাস কি আপনার কানে কানে পড়ছে না যে এই পাগল পুরুষটা আপনার জন্য কতটা ব্যাকুল? নদের জল বয়ে যায় তার গন্তব্যে, ঠিক তেমনি আমার সব আবেগও যেন আপনার ঠিকানায় এসে মিশেছে। তেজস্বী এবার যেন একটু নরম হলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আর্য। তা বলি। আর্য মুচকি হাসল, কারণ আপনি বড্ড বেশি নীরব থাকেন। আপনার নীরবতা ভাগ করে নেওয়ার জন্যই তো আমার এই বকবকানি। রেদওয়ান কবির একটা সোফায় হেলান দিয়ে বসে আছেন, তার তীক্ষ্ণ দৃষ্টি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। পাশে বসা সহকারী হৃদয়
নোটবুক বের করে তৈরি। রেদওয়ান আজ এসেছেন মিসেস দিলওয়ারা বেগমের স্বামী অ্যাডভোকেট রেজাউল করিমের বাসায়। নিজের স্ত্রী খুন হয়ে রাস্তায় পড়ে রইল, অথচ এই ভদ্রলোক একবার দেখার প্রয়োজনও মনে করেননি। ব্যাপারটা রেদওয়ানের কাছে গুরু থেকেই খটকা লাগছে। কয়েক মিনিটের মাঝে রেজাউল করিম ড্রয়িং রুমে প্রবেশ করলেন। রেদওয়ান দাঁড়িয়ে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিলেন। লোকটি বেশ গম্ভীর গলায় বললেন, আমি অ্যাডভোকেট রেজাউল করিম। রেদওয়ান কবির। রেদওয়ান সংক্ষেপে উত্তর দিলেন। কুশল বিনিময়ের ধার না ধরে রেদওয়ান সরাসরি কাজের কথায় আসলেন। আপনার স্ত্রী খুন হয়েছে, খবরটা নিশ্চয়ই পেয়েছেন? শুনেছি। রেজাউল করিমের কণ্ঠে কোনো আবেগ নেই, পাশ থেকে হৃদয় এবার ফোড়ন কাটল। অথচ আপনি আপনার স্ত্রীকে শেষবার দেখতেও গেলেন না। ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকছে না? রেজাউল করিম কিছুক্ষণ চুপ থেকে নিস্পৃহ গলায় বললেন, আমি খবরটা পেয়েছি ঠিকই, কিন্তু গত 2 দিন ধরে ভীষণ অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হতে পারিনি। রেদওয়ান এবার মূল পয়েন্টে আসলেন। আপনাদের স্বামী স্ত্রীর মাঝে ঝামেলাটা কী ছিল? আপনারা আলাদা থাকতেন কেন? দিলওয়ারার সাথে আপনার সম্পর্ক অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। ও আমার থেকে ডিভোর্স চাইছিল। হৃদয় মনে মনে ভাবল, এই বয়সেও ডিভোর্স? সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, ডিভোর্স কেন চাচ্ছিলেন উনি? রেজাউল করিম একটু ইতস্ত করে বললেন, আমি ডিভোর্স দিতে চাইনি, কিন্তু দিলওয়ারার অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল, তাই ও সম্পর্কটা শেষ করতে চেয়েছিল। কথাটা শুনে রেদওয়ান সোজা হয়ে বসলেন, চোখের মণি শুরু করে বললেন, তাহলে ব্যাপারটা কি এমন দাঁড়ালো যে স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, আর সেটা আপনি সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন? রাইট। রেজাউল করিম আতঙ্কে উঠে বললেন, এসব কি বলছেন অফিসার? আমি কেন মারব? আমি ওকে ভালোবাসতাম। রেদওয়ান বাঁকায় হাসলেন, কে খুনি আর কে নির্দোষ সেটা আমরাই বের করব। তবে তার আগে দিলওয়ারার বেগমের সেই প্রেমিকের নাম আর ঠিকানা দিন। রেজাউল করিম অনিচ্ছা সত্ত্বেও নাম ঠিকানা লিখে দিলেন। রেদওয়ান উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন। আজ আসি, আবারও দেখা হবে। তবে মনে রাখবেন, যতদিন কেস না চলছে আমাদের না জানিয়ে আপনি শহরের বাইরে কোথাও যাবেন না। রেদওয়ান আর হৃদয় বিল্ডিং থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে হাঁটতে শুরু করলো। হৃদয় খানিকটা উত্তেজিত হয়ে বলল, কি মনে হচ্ছে স্যার? উনি কি নিজের স্ত্রীকে খুন করেছেন? রেদওয়ান শান্ত গলায় উত্তর দিল, হতেও পারে, আবার নাও হতে পারে। খুনি এত কাঁচা কাজ করার লোক নয়। হঠাৎ পেছন থেকে একটা চপল কণ্ঠস্বর ভেসে আসলো, হে হ্যান্ডসাম। রেদওয়ান আর হৃদয় দুজনেই একসাথে পেছনে তাকালো। দেখলো একটা মেয়ে দৌড়ে তাদের দিকেই আসছে। রেদওয়ানের স্মৃতিশক্তি প্রখর, সে এক দেখাই চিনে ফেলল, এ তো গতকালের সেই অদ্ভুত মেয়েটা। হৃদয় নিজের শার্টের কলারটা একটু ঠিকঠাক করে এক পা এগিয়ে গিয়ে ভাব নিয়ে বলল, আমাকে ডাকছেন? সাইকুলা সরাসরি বলে দিল, না, আপনাকে না। এক নিমেষেই হৃদয় এর অপমানে মুখটা ছোট হয়ে গেল। সে কাছুমাছু করে রেদওয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। সার্কুলা রেদওয়ানের একদম সামনে এসে দাঁড়ালো এবং চওড়া হাসি দিয়ে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো। সার্কুলা। রেদওয়ান হৃদয়কে ইশারায় বলল পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে আসতে। সাইকুলা মেয়েটা ভীষণ বাচাল, এক মুহূর্ত চুপ থাকতে পারে না। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? রেদওয়ান কবির। নামটা আপনার মতোই ভীষণ সুন্দর। রেদওয়ান এবার নিজের মনের মধ্যে খুঁতখুত করা প্রশ্নটা করেই ফেলল, আচ্ছা, তোমার এই সার্কুলা নামটা কে রেখেছে? এটা কেমন নাম? সার্কুলা হেসে উত্তর দিল, আসলে আমার নাম সাকুরা। রেদওয়ান অবাক হয়ে বলল,
ওই দিন যে বললে সার্কুলা এবার হাসতে হাসতে নামের রহস্য ফাঁস করলো। এই নামের পিছনে একটা ইতিহাস আছে, চলুন শোনাই আপনাকে। আমার দাদু জাপানে প্রায় 10 বছর ছিলেন। তারপর বাংলাদেশে ফিরে আসার ঠিক পরপরই আমি জন্ম নিই। তখন উনি আমার নাম দেন সার্কুলা। আসল কথাটা হলো, উনি জাপানি ফুলের নাম অনুযায়ী রাখতে চেয়েছিলেন সাকুরা, কিন্তু তখন নামটা ঠিকমতো মনে না থাকায় তিনি সার্কুলা বানিয়ে ফেলেছেন। যদিও কাগজে কলমে আমার নাম সাকুরা, কিন্তু দাদুর দেওয়া ওই ভুল নামটাই আমার ভীষণ প্রিয়, সার্কুলা। রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে ভাবল, নাতনি যেমন বাসাল, তার দাদিও নিশ্চয়ই তেমন অদ্ভুত কিসিমের ছিলেন। আজ 2 দিন ধরে হারুন চৌধুরী বেশ অসুস্থ। জ্বরের ঘরে শরীরটা এমন ভেঙে পড়েছে যে বিছানা থেকে ঠিকঠাক ওঠার শক্তিটুকুও পাচ্ছেন না। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু এক গ্লাস পানি চাইতেও এখন কাজের লোকদের হাঁক পেরে রাখতে হবে। এই পর নির্ভরশীলতার তার মতো জেদি মানুষের সহ্য হচ্ছে না। এমন সময় দরজার পর্দা সরিয়ে একটি মেয়ে ঘরে ঢুকলো। মেয়েটিকে দেখা মাত্রই হারুন চৌধুরী ক্ষেপে উঠলেন, কর্কশ গলায় বললেন, তোমাদের কতবার বলেছি আমার রুমে ঢুকবে না? তোমার জায়গা আমার এই ঘরে, চৌকাঠের বাইরে, মনে থাকে যেন। মেয়েটি মাথা নিচু করে বিনীত স্বরে বলল, সরি স্যার, আসলে আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছেন। নাম বললেন মোনালিসা। মোনালিসা নামটা কানে যেতেই হারুন চৌধুরীর বরিলি রেখা পড়া বৃদ্ধ মুখে মুহূর্তেই এক সিলতে হাসি ফুটে উঠল। বেকুল হয়ে জিজ্ঞেস করলেন, কখন এলে সে? বলতে বলতেই তিনি বিছানা থেকে নামার চেষ্টা করলেন। মেয়েটি বাধা দিয়ে বলল, স্যার, আপনি অসুস্থ, এখন নামবেন না। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন পঞ্চসর্ধ এক নারী, পরনে সাদা জমিন আর লাল পাড়ের শাড়ি। অত্যন্ত ধীর পায়ে তিনি ভেতরে ঢুকলেন। হারুন চৌধুরী মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন। এ যেন সেই চিরচেনা রূপ, মোনালিসা, তার স্ত্রী। কিন্তু হারুন চৌধুরীর রকচটা স্বভাব আর প্রচণ্ড রাগের কারণে আজ তারা যজন দূরে। এতদিন পর নিজের সহধর্মীকে সামনে দেখে হারুন চৌধুরীর চোখ দুটো নোনা জলে চিকচিক করে উঠল। থরা গলায় বললেন, কেমন আছো মোনালিসা? এতদিন কোথায় ছিলে তুমি? মোনালিসা বিছানার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলেন। নির্লিপ্ত স্বরে বললেন, ছিলাম কোথাও এক জায়গায়। তুমি কেমন আছো? তুমি বিহীন এই আমি ভালো থাকি কেমনে মোনালিসা? কেন, আমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়ার সময় বলেছিলে আর কোনো দিন যেন এই বাড়িতে ফিরে না আসি। হারুন চৌধুরী অনুতপ্ত গলায় বললেন, তখন মাথা ঠিক ছিল না, রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছিলাম। তুমি জানো মোনালিসা, আমি এই বিশাল বাড়িতে কতটা একা। মোনালিসা এক টুকরো ম্লান হাসি হেসে বললেন, একা? বাড়িতে তো এতগুলো কচি মেয়ে রেখে দিয়েছো তোমার সেবা করার জন্য। হারুন চৌধুরী আতকে উঠে বললেন, খোদার কসম মোনালিসা, তুমি চলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন কোনো পর নারীকে স্পর্শ পর্যন্ত করিনি। তাহলে এতগুলো মেয়ে কি কেবল ঘর সাজিয়ে রাখার জন্য রেখেছো? তাই মনে করতে পারো। হারুন চৌধুরী অনেক কষ্টে একটু এগিয়ে আসলেন। কাঁপা কাঁপা হাতে নিজের স্ত্রীর হাতটা শক্ত করে ধরে আকুতি জানালেন, ফিরে এসো মোনালিসা, কথা দিচ্ছি আর কোনো দিন তোমার উপর রাগ করব না। দেখো না কত বৃদ্ধ হয়ে গেছি, আর বাঁচবই বা কদিন। একা একা মারা গেলে হয়তো এই রুমেই পচে পড়ে থাকবো, কেউ টেরও পাবে না। মোনালিসা তপ্ত নিঃশ্বাস ফেলে স্বামীর ঠোঁটে তর্জনীয় ঠেকিয়ে দিলেন। পরম মমতায় বললেন, সি, ওভাবে বলো না। দুই জোড়া বৃদ্ধ চোখ একে অপরের দিকে তাকিয়ে রইল নিবদ্ধ হয়ে। দীর্ঘ অপেক্ষার পর একজোড়া তৃষার্ত মরুভূমি যেন আজ সমুদ্রের দেখা পেল। তেজস্বী নিজের দেশকে এক মনে কাজ করছিল। অফিসের ব্যস্ততা আর কিবোর্ডের খুটখাট শব্দের মাঝে হঠাৎ তার ডেস্কে ছায়া পড়ল। চোখ তুলে দেখল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিনাকি
সাহেব দাঁড়িয়ে আছেন। লোকটার চাহনি তেজস্বীর একদমই পছন্দ না। সে প্রশ্ন করলো, তেজস্বী, আপনার ফাইলটা কি কমপ্লিট হলো? ইয়েস স্যার, কিছুক্ষণের মাঝেই ফাইলটা আপনার টেবিলে জমা দিয়ে আসছি। তেজস্বী যান্ত্রিক গলায় উত্তর দিল। ম্যানেজার সেখান থেকে সরে না গিয়ে বরং বাঁকা চোখে তেজস্বীর দিকে তাকিয়ে রইল। তেজস্বীর পরনে আজ নেভি ব্লু রঙের একটা চুড়িদার। সে স্পষ্ট বুঝতে পারছে লোকটা তাকে কুরুচিপূর্ণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তেজস্বীর মনে মনে তখন আগুন জ্বলছে। ইচ্ছে করছে ফাইলটা দিয়ে বদমাইশটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু সে জানে একবার যদি সে নিয়ন্ত্রণ হারায় তবে এই লোক আর নিজের পায়ে হেঁটে যা বাসায় ফিরতে পারবে না। নিজের ভেতরের সেই ভয়ঙ্কর রূপটাকে চেপে রেখে তেজস্বী যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করলো। লোকটা এবার গলা নিচু করে নির্লজ্জের মতো বলল, জানেন তেজস্বী, আপনি ভীষণ সুন্দর, আর আজকের এই ড্রেসটাতে আপনাকে দারুণ হট লাগছে। তেজস্বীর আগে ফেটে পড়ার উপক্রম হলো। তার চোখ দুটো অপমানে আর ক্ষোভে লাল হয়ে উঠল। ঠিক তখনই একজন পিয়ন এসে দাঁড়ালো। সে বলল, স্যার, বড় স্যার আপনাকে এখনই চেম্বারে ডাকছেন। সুযোগ হাতছাড়া হওয়ার পেয়ে নাকি সাহেব কিছুটা অসন্তুষ্ট হলেন। যাওয়ার আগে তেজস্বীর দিকে খুব ঝুঁকে বললেন, বড় স্যারের ওখান থেকে এসেই আপনাকে ডাকবো। কিছুক্ষণ পর আমার কেবিনে আসবেন, জরুরি কিছু পার্সোনাল কথা আছে। কথাটা বলেই সে পৈশাচিক এক হাসি দিয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দিল। তেজস্বী হাতের কলমটা শক্ত করে চেপে ধরল। লোকটির কপাল সত্যিই ভালো ছিল যে ওই সময় বড় স্যার তাকে ডেকেছিলেন। তা না হলে তেজস্বীর হাতের মার খেয়ে এতক্ষণে তার হাড়গোড় আস্ত থাকতো কি না সন্দেহ। তেজস্বী মনে মনে লোকটাকে কয়েকটা জঘন্য গালি দিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করলো। এদিকে আর্যর স্থির দৃষ্টি তার কেবিনের কম্পিউটার স্ক্রিনে। সে সিসিটিভি ফুটেজ তেজস্বীর টেবিলের সব দৃশ্য পরিষ্কার দেখছিল। শুধু তাই নয়, তেজস্বীর ডেস্কের নিচে সে আগেই একটি মাইক্রো পেন বা লিসেনিং ডিভাইস লাগিয়ে রেখেছিল। ম্যানেজারের ওই নোংরা কথাগুলো শোনার পর আর্যর চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে উঠেছে। তেজস্বীর সামনে আর্য নিজেকে বসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিয়েছে, যাতে সে সবসময় অফিসে থেকেও তেজস্বীর নজরদারিতে থাকতে পারে। আর্য দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিল বলে এই অফিসের হাতে গোনা দুই একজন ছাড়া আর কেউ জানে না যে আর্যই আসলে এই পুরো সাম্রাজ্যের মালিক। আর্য ইন্টারকমে জেনারেল ম্যানেজারকে ডেকে পাঠালো। লোকটি অত্যন্ত বিনয়ের সাথে ভেতরে ঢুকে বলল, আমাকে ডেকেছেন স্যার। আর্য চেয়ারে সোজা হয়ে বসলো। তার কণ্ঠস্বর বরফের মতো শীতল। বাইরে তেজস্বীর টেবিলের সামনে দাঁড়িয়ে কী বলছিলেন। লোকটি ঘাবড়ে গেল, তোতলামি করে বলল, তেমন কিছু না স্যার, এই তো কাজের বিষয়ে একটু কথা বলছিলাম। আর্য শান্তভাবে বলল, ওকে, এবার একটা কাজ করুন। লোকটি অপ্রস্তুত হাসি দিয়ে বলল, জি বলুন স্যার, আপনার প্যান্টটা খুলুন। লোকটি আকাশ থেকে পড়ল, মানে কি বলছেন এসব? শুনতে পাননি? পরিষ্কার বাংলায় বললাম, আপনার প্যান্টটা এখনই খুলে ফেলুন। স্যার, আপনার মাথা ঠিক আছে? আর্য এবার বাঘের মতো গর্জন করে উঠল, তোর প্যান্ট খোল, তা না হলে আজ তোর এমন অবস্থা করব যে জীবনে আর কোনো দিন কোনো মেয়ের সাথে অসভ্যতা করার অনুভূতি থাকবে না তোর। লোকটি কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, কিন্তু আমি কি করেছি? কি করেছিস? তেজস্বীকে কি বললি? হট ভয়ে লোকটির কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করলো। আর্য উঠে দাঁড়িয়ে লোকটির গালে কষে 100 বসিয়ে দিল। মাত্র 3 পর্যন্ত গুনবো, এর মাঝেই তুই নিজের প্যান্ট খুলবি। এক উপায় না পেয়ে লোকটি নিজের প্যান্ট খুলে ফেলল। পরনে এখন শুধু একটা লম্বা শর্ট প্যান্ট। আর্য এক পৈশাচিক হাসি দিয়ে বলল, এবার এভাবেই বাইরে যা, সবার সামনে গিয়ে বলবি এই অফিসে যত মেয়ে আছে সবাই তোর আপন বোন। লোকটি কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, মাফ করেন স্যার, এখনও বিয়ে করিনি। সবাই বোন হলে আমি বিয়ে করব কাকে? আর্য রাগী চোখে তাকিয়ে বলল, চুপ,
একটা বাড়তি কথা বললে বিয়ে করার মতো অবস্থায় তোকে আর রাখবো না। নিরুপায় হয়ে লোকটি ওই অবস্থাতেই বাইরে বেরিয়ে গেল। অফিসের সব কর্মীরা লোকটির এমন দশা দেখে হাসাহাসি শুরু করে দিল। লোকটি সোজা তেজস্বীর সামনে গিয়ে দাঁড়ালো। তেজস্বী অবাক হয়ে একবার তাকালো, তারপর নির্লিপ্তভাবে আবারও কাজে মন দিল। লোকটি ডুগরে কেঁদে উঠে বলল, আম্মা জান, আমারে মাফ করে দেন, জীবনে আর কোনো দিন এমন ভুল হবে না। তেজস্বী কিছুই বলল না, তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। লোকটি চলে যাওয়ার পর তেজস্বী একবার বসে কেবিনের বন্ধ দরজার দিকে তাকালো। সে গভীর ভাবনায় পড়ল, কে এই লোকটাকে এভাবে জনসম্মুখে বেইজ্জত করে তার কাছে মাপ চাইতে বাধ্য করলো। গল্প তেজস্বী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বেশি বেশি। ধন্যবাদ।